নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব তার দুটো ভাগ আছে। প্রথম ভাগে শ্রাপিত দোষ অর্থাৎ শনি এবং রাহু একত্রে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত একত্রে মীন রাশিতে অবস্থান করবে, যেটাকে আমরা ন্যাচারালি পিশাচ যোগ বা শ্রাপিত যোগ বলে থাকি। সেই নিয়ে আলোচনা করব। প্রচুর প্রশ্ন এসেছে এবং তার সামগ্রিক প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করব। এবং এই যোগ যেদিন শুরু হবে ইভেনচুয়ালি সেই দিনই সূর্যগ্রহণ আছে। বছরের প্রথম, অন্তত ক্যালেন্ডার ইয়ারের প্রথম সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণ নিয়ে দ্বিতীয় অনুষ্ঠান করব। এই দুটো অনুষ্ঠানই কোরিলেটেড, তো মন দিয়ে শুনবেন। আমি দুটো প্রেক্ষাপটে করছি। প্রথমে শ্রাপিত দোষ নিয়ে আলোচনা করছি। শ্রাপিত দোষ কি বা কেন, আমার একদম এই দিকের এই চ্যানেলটা যখন একদম অ্যামেচার লেভেলে ছিল, এখনো আছে, তো তার একদম শুরুর দিকে এই নিয়ে আমি বেশ কিছু যোগ নিয়ে আলোচনা করেছি। তখন আমি শ্রাপিত দোষ নিয়ে ডিটেইলড বলেছিলাম। তো তখন যারা শুনেছেন আমি সেটাকেই একবার রিক্যাপ করে দেব পুরো ম্যাটারটা। দেখুন, 29শে মার্চ থেকে 18ই মে এই সময় শনি 29শে মে রাত্রি 10:30, 29শে মার্চ রাত্রি 10:30টার কাছাকাছি মীন রাশিতে প্রবেশ করবে এবং দুটো ধাপে থাকবে। আপনারা জানেন সেই 28 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি থাকবে এবং অনুষ্ঠান করে দিয়েছি শনির অলরেডি। তো কিন্তু আমাদের এখানের বিষয়টা থাকবে যে কতটা সময় শনি আর রাহু একসাথে মীন রাশিতে থাকবে। তো সেই ডিউরেশনটা হচ্ছে 18ই মে পর্যন্ত। 18ই মে রাহু এবং কেতুর অ্যাক্সিস চেঞ্জ হবে এবং তারা যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশির অ্যাক্সিসে চলে আসবে। তারা মীন এবং কন্যার অ্যাক্সিস ত্যাগ করে ঘড়ির কাঁটার দিকে। তো এই ফেজটাতে একদম শেষের দিকে, অর্থাৎ মীন রাশির একদম প্রথম দিকে, প্রথম 3 ডিগ্রির মধ্যেই ঘটনাটি ঘটবে। সুতরাং এই এন্টায়ার ঘটনাটা পুরো ভাদ্রপদ নক্ষত্রে ঘটবে। কিন্তু আমরা যখন সার্বিক আলোচনা করব, আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে বেশি গুরুত্ব দেব এখানে। তার কজ আমি পরে বলবো, এই আজকের অনুষ্ঠানে সেটার বিষয় নয়। তো শনি এবং রাহু একটি নির্দিষ্ট সময় অন্তর কালপুরুষের বিভিন্ন ঘরে তারা এই শ্রাপিত যোগ নির্মাণ করে। যেমন ধরুন 2013 সালে, দ্য এন্টায়ার 2023 শনি এবং রাহু আমাদের তুলার ঘরে অবস্থান করেছে। তো সেই সময় শ্রাপিত যোগ নির্মাণ করেছে। তারও মোটামুটি ধরুন আপনি যদি 12 বছর আগে চলে যান, তাহলে সেটা সম্ভবত একদম বৃষ রাশির শেষের দিকে বা মিথুনের শুরুর দিকে সেই শ্রাপিত যোগ হয়েছে। শনি এবং রাহু যখন তারা তো বিপরীত দিকে জার্নি করে সবসময়, রাহু সবার সাথেই বিপরীত দিকে জার্নি করে, রাহু কেতু। তো তারা মোটামুটি আমি হিসেব করে দেখেছি 11 বছর 10 মাস থেকে 12.5 বছর অন্তর মোটামুটি বিভিন্ন রাশিতে তাদের একসাথে সহাবস্থান হয় এবং সেই সময়টাকে আমরা শ্রাপিত দোষ বলে থাকি। তবে মীন রাশিতে যে শ্রাপিত যোগ এর আগে তৈরি হয়েছিল সেটা কিন্তু বহু আগে। সেই সময়টা হয়েছে 20 জানুয়ারি 1968 থেকে 8 মার্চ 1969। দীর্ঘ সময় এই শ্রাপিত যোগ ছিল এবং এই সময়টা সারা পৃথিবীর সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল পার্সপেক্টিভে একেবারেই ভালো সময় ছিল না এবং ভীষণ ইকোনমিক, যেটাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন বা মন্দা, সেটা মানুষকে ফেস করতে হয়েছে। এবং যেহেতু শনি পশ্চিম দিকের কারক এবং রাহুও তাই, পশ্চিম এবং দক্ষিণের মাঝামাঝি অংশ এবং
কিছু কিছু রুমে, অর্থাৎ 108টা নবাংশের মধ্যে 14টা নবাংশে উত্তর পশ্চিম দিকও রাহু ইন্ডিকেট করে। বাট সেদিক ইন্ডিকেট করলে অত্যন্ত রকম ঝড় বৃষ্টি বা খুব প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে, যদিও তার মধ্যে সেটা ইনক্লুড এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আছে, সেটা আমি ল্যাটার ফেজে বলছি। তো সেই সময় দেখবেন যে এন্টায়ার ইউরোপে গন্ডগোল, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সমস্যা, বিশেষত পূর্ব ইউরোপে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে একটা ক্ষমতার লড়াই তখন থেকেই শুরু হয়ে গেছে। মোটামুটি যেটাকে আমরা কোল্ড ওয়্যার জোন বলি, তার একদম পিক টাইম সেটা ছিল। তো সেই সময় এবং তার সাথে পূর্ব ইউরোপের যে সমস্ত দেশ আছে, রোমানিয়া আছে, হাঙ্গেরি আছে, বুলগেরিয়া আছে, ইভেন আরও ঢুকে আসলে পোল্যান্ড আছে, জার্মানি আছে, পূর্ব জার্মানি ছিল তখন, যুগোস্লোভিয়া সাবেক দেশ তখন ভেঙে দেশ তৈরি হচ্ছে আর কি, 6টা দেশ। তো এই সমস্ত ঘটনা ঘটেছে এবং যেটা ভীষণ ইকোনমিকে আনস্টেবল রেখেছে সারা পৃথিবীতে। এবং সেই সময় ভিয়েতনাম ওয়ার সেই মানে এর না অ্যাকচুয়ালি যে ডাইরেকশনটা হয়, শনি রাহু যখন মীন রাশিতে স্পেশালি থাকে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব বরাবর একটা যদি আপনি লাইন টানেন, সেটা যদি আমাদের মোটামুটি আমেরিকা, কানাডা থেকে শুরু করে 20 ডিগ্রি একটা ইনক্লিনেশনে, মানে এটা যদি পৃথিবীর নিরক্ষ রেখা হয়, তার থেকে 20 ডিগ্রি বরাবর একটা যদি লাইন টানেন, সেই অংশটা বেশি অ্যাফেক্টেড হয়। তো আমেরিকা থেকে সেই লাইনটা বেরিয়ে ইউরোপ, উত্তর আফ্রিকা, মেডিটেরিয়ান সি বা মিডল ইস্টের অঞ্চলের ওপর দিয়ে, ভারত পাকিস্তানের ওপর দিয়ে গিয়ে না সেটা একদম সাউথ চায়না সি পর্যন্ত বিস্তৃত। তো সেই সময় দেখবেন ভিয়েতনামেও সেই রক্তক্ষয়ী যুদ্ধ এবং নরসংহার, জেনোসাইড যাকে বলা যায়, মারাত্মক রকম ঘটনা, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন সেই সময় কি ঘটেছিল। এবং সেখান থেকে আমেরিকার টোটালি যে ইন্টারনাল সিস্টেম, সেটা তৎকালীন যে সরকারের যে পলিসি, তারপরে এগেনস্টে চলে গেছিল। নিজেদের সোলজাররাও প্রচুর পরিমাণে ওখানে মারা গেছেন, তারা শহীদ হয়েছেন সেখানে। আবার ভিয়েতনামিরা তো তাদের দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছেন এবং অকথ্য অত্যাচার হয়েছে তাদের উপরে, সে সবাই জানে ইতিহাসে। তো সেই সময় মানে অ্যাট্রোসিটির খুব আনলিমিটেড একটা ইফেক্টের সময় দেখা যায়, জ্ঞান লোপ পায় মানুষের। তো যার ফলে মানুষের বিচার বুদ্ধি বিবেক লোপ পেয়ে এমন একটা জায়গায় পরিণত হয়, কনসেন্সের অভাব। তো যখন মানুষ কি করছে, তখন ওই তার শুধুই জেদ থাকে, আমাকে ওটাকে করতে হবে, একটা ইগোভিত্তিক লড়াইতে চলে আসে। রবি থেকে অষ্টমে তৈরি হয় যোগ, তার ফলে মারাত্মক রকম ইগো এবং ইগোর স্ফুরণ যেটাকে বলে সেটা তৈরি হয়। এবং সাধারণ মানুষকে তার সেটা যত ওপর থেকে তৈরি হবে, তত নিচের দিকে নেমে এসে সাধারণ একদম কমন পিপলের উপরে অসম্ভব রকম ক্ষতি সাধনা করে। এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, একদম কম্বোডিয়া, লাওস, এই সমস্ত দেশের উপরেও কিন্তু সে সময় মানে পূর্ব ইউরোপ, মানে পূর্ব আমাদের যে এশিয়ার ইকোনমিটাই পুরো নষ্ট হয়ে গেছিল সেই সময়। ভারতবর্ষের প্রেক্ষাপটেও দেখবেন 1969 সালে 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, 66 সালে 6টা এবং 69 সালে আমাদের 14টা, টোটাল 20টা ব্যাংকের তখন জাতীয়করণ হয়েছিল। তার একটাই কারণ ছিল যে ইকোনমিকে কন্ট্রোল করা যাচ্ছিল না। মানে সমাজের তৎকালীন সময় অনেক বাংলা সিনেমা দেখবেন যে ব্যাংক ফেল হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আজকালকার দিনের মানুষরা হয়তো ব্যাপারগুলো অতটা করে না, তখন এগুলো হতো। ব্যাংকগুলো অধিকাংশই প্রাইভেট ছিল, তো তৎকালীন সময় সবকটাকেই জাতীয়করণ করা হয়। তো ইকোনমিকে একটা মানে কন্ট্রোল করবার
তৎকালীন যে কন্ট্রোলিং অথরিটি ছিল আমাদের দেশে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। বিশেষত পরপর দুটো মানে মানে ভারত পাকিস্তান যুদ্ধ, তার আগে ভারত চীন যুদ্ধটা ঠিক যুদ্ধ বলা যায় না, এটা একটা একতরফা অনৈতিক আক্রমণ ছিল। তো কিন্তু তবু ইকোনমির ওপরে প্রভূত এফেক্ট ফেলেছিল। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে প্রচুর 65 সালে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। নর্মালি যে কোনো যুদ্ধেরই একটা পরিণাম যেটা হয়, তার ফলে ইকোনমিকে কনসলিডেট করবার প্রয়োজন ছিল, তো সে সময় করা হয়েছিল। তার একটা বিশেষ কারণ ছিল, সেটা এত ব্যক্তিগত স্তরে আলোচনা করতে হবে সেই সময়কার যারা প্রধান, যেটা আমি কখনো করি না, সেই জন্য আমি করব না। তাহলে সেই ছক দিয়ে বোঝাতাম যে ডিসিশনটা কেন এসেছে সেই সময়, মানে অত্যন্ত জুডিশিয়াস ডিসিশন আর কি। তো সেই সময় আমাদের আমেরিকাতেও আমাদের মার্কিন প্রেসিডেন্ট সে সময় খুন হয়েছিল এবং খুব অরাজক পরিস্থিতি হয়েছিল। যাই হোক, আমাদের যেটা মূলত বিষয় যে এই মানে শনি রাহু একসাথে থাকলে তার ইফেক্ট দেখুন। শনির যদি গুণ দেখেন, শনি হচ্ছে পরম স্পিরিচুয়াল প্ল্যানেট। আমি বহু মানুষকে প্রশ্ন করতে দেখি যে শনির নেগেটিভিটি নিয়ে, বা কেউ কোনো শনি রিলেটেড কোনো রেমেডি যদি কেউ কখনো পড়ে, তো সেটা নিয়ে তার একটা অদ্ভুত ধরনের ভীতি আছে। সেটা কিছুটা মানে রিউমার, কিছুটা না, পুরোটাই রিউমার। স্যাটার্ন হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এবং জ্ঞানের একদম পরকাষ্ঠা, চরম, অ্যাবভ দ্য মেটেরিয়াল নলেজ বা চূড়ান্ত জ্ঞান। ত্যাগ, গুণ, ষড়রিপু রহিত এবং একজন যোগী মানুষ, একজন সেজ যেরকম হন, শান্ত, সবসময় সত্য বলার থেকেও সত্য পরিবেশ সৃষ্টি করা, সেটা জন্য ভীষণভাবে দায়ী। এবং জাস্টিস, যেটা যে কোনো সোসাইটি, একটা বাড়ি থেকে শুরু করে টোটাল দেশ, সেটা প্রতিষ্ঠা করা, এর সব কিছু এর মধ্যে রয়েছে। মৌনী, অসম্ভব ইন্ট্রোভার্ট, এবং অ্যাপারেন্টলি দেখে অনেক সময় সেই মানুষকে, অধিকাংশ মানুষের একটু আনসোশ্যাল বা একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তারই সেই চরম দৃষ্টি রয়েছে। এবং আধ্যাত্মিকতার মানে মানুষের পরম যে জ্ঞান, তার প্রকৃত রূপ হচ্ছে স্যাটার্ন, কর্মকারক গ্রহ। নিঃশব্দে কর্মকে পছন্দ করে এবং ত্যাগ, একদম জৌলসবিহীন, তার সাথে হচ্ছে সবসময় সঠিক পথ দেখানো, সেটাই তার মুখ্যত কাজ। একজন পরম জ্ঞানী মানুষ, একজন সেজ, একজন মুনি, একজন ঋষি, তিনি যেরকম করেন, মানুষকে সৎ পথ দেখান, সেটাই তার কাজ। তুমি ফলো করো বা না করো, আমি সেটাই বলে যাব। দিস ইজ দ্য মিনিং। তো সেই যখন রাহুর সাথে আসে, ওয়েন রাহু অ্যাকচুয়ালি ক্যারেক্টার কি, রাহু ইজ নট আ প্ল্যানেট। রাহুর কারকতা হচ্ছে, রাহু হচ্ছে একটা সিউডো প্ল্যানেট, যাকে কখনো দেখা যায় না। আমাদের যে আইজের যে লেয়ারের মধ্যে আমরা দেখতে পাই, তার মধ্যে রাহু আসে না, সুতরাং রাহু রিমেইনস আনসিন। তো রাহু হচ্ছে বিষ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, নোংরা, ইল্লিগাল, ইললেজিটিমেট ওয়ার্ক, রটেন, পচা, বাসি, নষ্ট হয়ে যাওয়া বস্তু, চুরি, ছল চাতুরি, অসম্ভব মিথ্যা, ধোঁকাবাজি, প্রবঞ্চনা, দীর্ঘ টালবাহানাযুক্ত আইনি যে প্রক্রিয়া বা লড়াই, মিথ্যে বা সাজানো মামলায় অভিযুক্ত করা, শরীরের কোনো অংশ পচে যাওয়া, অত্যন্ত ইল স্মেল, দুর্গন্ধ, কুটিলতা, কনস্পিরেসি, এই সমস্ত রকম কাজ হচ্ছে রাহু। রাহু মানে তার ডেমন অ্যাক্টিভিটিস, এবং তার গুরু শুক্রের থেকেও সে সুযোগ্য ছাত্র, অ্যাপ্লিকেশন ছাত্রই করে। তো সে একসাথেই অবস্থান করছে শুক্রের সাথে মীন রাশিতে। তো যাই হোক, সে যখন শনির সাথে আসে, তো শনি নিজেকে খুব ফিবল ফিল করতে থাকে,
কত দূর থেকে ফিল করে? এই দূরত্বটা হচ্ছে মোটামুটি মানে প্রায়োগিক অ্যাস্ট্রোলজিতে দেখা যায় 9 ডিগ্রি দূর থেকে বেশি করে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে রাহু রয়েছে মীন রাশিতে, আমি আজকেও যখন অনুষ্ঠান করছি শনি এখনো বসে রয়েছে আমাদের কুম্ভের ঘরে নিজের মূলত্রিকোণে। এখানে লাইনটা বড় ব্যাপার না, এখানে কতটা দূরে আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শনি এখন রয়েছে 29 ডিগ্রির মতো, আর রাহু এখন রয়েছে 3 ডিগ্রির মতো। তো দুজনের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স রয়েছে 4 ডিগ্রি। শনি কম্বাস্ট রয়েছে, কম্বাসনের যে একদম কপি বুক যে টাইমিং সেটা এপ্রিল মাসের ফার্স্ট উইক অব্দি আছে, যদিও 26-27 তারিখের পরে শনির কম্বাসনের ইম্প্যাক্টটা প্রায় 45-50% মতন কমে যাবে। রবির সাথে শনির ডিফারেন্স 12 ডিগ্রির বেশি হয়ে যাবে। তো যাই হোক, এই শ্রাপিত যোগ এখানে নির্মাণ হয়। শ্রাপিত কেন বলা হয় এটাকে? শ্রাপিত শ্রাপিত যোগ বলে, প্রেত যোগ বলে, পিশাচ যোগ বলে, বিভিন্ন রকম। রবি আছে এখানে একসাথে, তো পিতৃদোষও আছে, তো বিভিন্ন রকম এখানে যোগ একসাথে তৈরি হয়ে রয়েছে। এবং সেগুলি মানে শনি বুধ একসাথে যেটা থাকলে পরে যেটা হয় বুদ্ধিনাশ যোগ হয়, মানে প্রেজেন্স অফ মাইন্ডের খুব অভাব ঘটে, মানুষ ডিসিশন মেকিং এবিলিটিকে নষ্ট করে। বুধ নীচ রয়েছে একসাথে, তো মঙ্গলও সামনের মাসের এপ্রিল মাসের 2 তারিখ থেকে নীচ হয়ে যাবে। তো দুটো প্ল্যানেট নীচ আসপেক্টে থাকবে যখন শ্রাপিত দোষ থাকবে। তার সাথে শনি রাহু শ্রাপিত দোষ আছে, শনি রবি আছে টু সাম এক্সটেন্ট পিতৃদোষ তৈরি করছে। এখানে চন্দ্র শনি আছে, যেটাকে আমরা নর্মালি বিষ যোগ বলে থাকি, খুব ডিপ্রেশনের যোগ দেয়। কিন্তু তার সাথে এই যোগের মধ্যে কিন্তু পজিটিভ জিনিসও আছে, সেটা হচ্ছে মানুষের, আমি অধিকাংশ সেজ বা যারা ধরুন খুব কঠিন সিদ্ধান্ত নিতে পারে, আমি মেটেরিয়াল লাইফ থেকে পুরোপুরি রিফ্রেইন হয়ে যাব, এই ধরনের গুণও তাদের মধ্যে থাকে। সাবজেক্ট টু দ্যাট কোন নবাংশে রয়েছে, কতটা তার স্ট্রেংথ আছে সেগুলি, কিন্তু এটা অ্যাপারেন্ট আছে। আচ্ছা, বুধ এবং রাহু আছে, যেটা মানুষের মধ্যে বিভিন্নভাবে, বিশেষত স্টুডেন্ট লাইফে যাদের মধ্যে আছে তাদের মধ্যে ভীষণ মতিভ্রম তৈরি করে, জেদ তৈরি করে, ইগো, এবং একদম বিপদগামী একটা স্টেট তৈরি করে দেয়। বুধের সাথে চন্দ্রের যোগ আছে, যেটা মানে অন্তত 29, 30, 31 এই 3টে দিন কার্যকরী হবে। এই দিনগুলোতে বুধ নিচস্থ, চন্দ্র থাকবে, রাহু যুক্ত হয়ে গ্রহণ চলবে। সুতরাং মানুষকে ভীষণ ডিসিশন মেকিং ইনএবিলিটির মধ্যে নিয়ে যাবে, এবং যাকে বলেন যে কোনো কথা বলবে তার ভ্যালু থাকবে না, এরকম ধরনের একটা ভ্যালুলেস স্টেটে তৈরি হবে। সেটা আরও কি করে তৈরি হয় সেটাও আমি বলছি। রবি এবং চন্দ্র দুজনই রাহু যুক্ত হয়ে আছে, সেই জন্য গ্রহণ সংগঠিত হচ্ছে। সুতরাং সব মিলিয়ে এখানে একাধিক যোগ তৈরি হয়ে রয়েছে, এবং বুধ রয়েছে, শুক্র রয়েছে, রাহু রয়েছে, শনি রয়েছে। এই 4টে প্ল্যানেট যে ডিগ্রিতে অবস্থান করবে, যদিও সেটা পুরোপুরি ফুলফিল হচ্ছে না, কিন্তু তবুও এটা কিন্তু খুব ইললিগাল বা ইললেজিটিমেট রিলেশনকে রিপ্রেজেন্ট করে অপোজিট জেন্ডারে। তো এটা কিন্তু আমাদের যে সোশ্যাল কনভেনশন আছে তার একদম বিরুদ্ধে তৈরি করে। তো এটাও এক ধরনের বলতে পারেন একটা, এবং আমাদের যে নর্মাল সোশ্যাল লজ আছে, লজ তৈরি হওয়ার আগে যখন স্যাংশন ছিল, অনুমোদন ছিল, সে অনুমোদনেরও বিপরীত ধর্মী এক ধরনের। আমি এর থেকে বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। তো যাই হোক, এই যোগ তৈরি হলে কি হয় সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আরেকটা টপিক বলিন, এখানে দেখবেন 6টা প্ল্যানেট 29 তারিখ 6 জন থাকবে এখানে। শনি থাকবে, রবি থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে, তার সাথে আমাদের রাহু থাকবে, চন্দ্র থাকবে। তো এখানে সূর্যগ্রহণ সংগঠিত হবে, কিন্তু এরা টোটাল
সবাই কেতুকে দৃষ্টি দেবে, যে কেতু বুধের ঘরে রয়েছে, বুধের নিজের ঘরে রয়েছে এবং বুধ ও রাহু যুক্ত হয়ে আছে। রাহু মানেই কেতু। বৃহস্পতির অবস্থান থাকবে কোথায় না বৃষ রাশিতে, মোটামুটি ওই 22 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং বৃহস্পতিও কেতুকে দৃষ্টি দেবে। মঙ্গল কোথায় থাকবে না মঙ্গলও থাকবে একদম বর্গোত্তম অবস্থায় 28-28.5 ডিগ্রির কাছাকাছি এবং সেও থাকবে মিথুন রাশিতে। তো সেও সরাসরি কন্যা রাশিতে তার চতুর্থ দৃষ্টি দেবে। তার মানে কেতু ব্যতি রেখে বাকি 8 জন কেতুকে দৃষ্টি দেবে। দৃষ্টি দেওয়ার অর্থ হচ্ছে কি? দৃষ্টি দেওয়ার অর্থ হচ্ছে তাকে রেইজ করানো, তার যে পাওয়ার আছে তাকে রেইজ করানো। কেতু অ্যাকচুয়ালি কি? কেতু হচ্ছে হেডলেস, ডাইরেকশনলেস। কেতুর মধ্যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র, অনেকবার বলেছি, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একমাত্র সেন্সিট মানে আমাদের ত্বক, এই ত্বকের যে স্পর্শ সেটা কেতু রিয়েলাইজ করতে পারে, কিন্তু রিয়েলাইজ করলেও সেটাকে চিনতে পারে না, কারণ চেনার জন্য যে প্রসেসরটা দরকার সেটা নেই তার ফলে সে একটা অদ্ভুত ডাইরেকশনলেস অবস্থায় থাকে, যার কোনো সে কোন দিকে যাচ্ছে, কি করছে, কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। চোখ বেঁধে একটি মানুষকে যদি ছেড়ে দেওয়া যায় এবং কানেও যদি তাকে আটকে দেওয়া যায় এবং সে কোথায় যাচ্ছে, কি হতে পারে, 1 সেকেন্ডের মধ্যে কিছু লাভও হতে পারে, আবার চূড়ান্ত ক্ষতিও হতে পারে। ইটস আ ভেরি আনসার্টেন থিংস। তো সেই কারণেই আমি একটু আগে বলছিলাম যে আনসার্টেনটিটা মারাত্মক বেড়ে যাবে এ সময়। অনেক বড় মানুষও এ সময়, বড় মানে স্টেটাসের দিকে অনেক বড়, তারা বিভিন্ন মানে আনসার্টেন বা এমন কাজ করবেন যেটা কিন্তু তাদের যে পদমর্যাদা সেই অনুসারে সেটা সঠিক নয় বা নাও হতে পারে। আচ্ছা, শ্রাপিত বা প্রেত বা পিশাচ যোগ, হাইপার নেগেটিভ এনার্জি মানে যোগ বলা হয়, যেটা অত্যন্ত পরিমাণে এক ধরনের নেগেটিভ যোগ তৈরি করে। বহু জায়গায় আমাকে অনেক লোক লিখেছে, প্রশ্ন করেছে, কুণ্ডলিনী জাগরণ অমুক তমুক কিছু, সেগুলো না খুব জটিল জিনিস, এইটুকু এক লাইনে বলা যায় না। তবে হ্যাঁ, তার সাথে কিছুটা যোগ আছে। তবে সেক্ষেত্রে মঙ্গলের পোস্টিং এবং বৃহস্পতি বেটার থাকবে। বৃহস্পতির ওপরে শনির তৃতীয় দৃষ্টি আছে। বৃহস্পতির ওপরে যদি শনির কখনো মানে শুক্রের ঘরে তৃতীয় দৃষ্টি থাকে, তাহলে আপনারা বৃহৎ পরাশরী হোড়াতে দেখবেন, ইভেন লঘু পরাশরী হোড়াতেও রয়েছে, যে সেটাকে না অ্যাকচুয়ালি এক ধরনের দীনতাকে দর্শায়, এক ধরনের দীনতা, ক্ষুধার্ত, অসহায়, বিভিন্ন বাধ্যবাধকতার মধ্যে কোনো কাজ করা যেটা তার মন থেকে বা তার সোল থেকে তাকে সায় দিচ্ছে না, কিন্তু কম্পেলড হচ্ছে সেই কাজটা করবার জন্য। এক ধরনের মানিলেস সোসাইটি, যেখানে ভীষণ চাহিদা, হাঙ্গার, এই ধরনের স্টেট তৈরি করে, সেটাকে কিন্তু দর্শায় অ্যাকচুয়ালি। যাই হোক, সেটাও হওয়ার জন্য বৃহস্পতি যে টেনে বার করবে এখান থেকে, সেও কিন্তু খুব যে বেটার জায়গায় আছে সেটা নয়। তো যার দরুন সতর্কতার খুব দরকার। এবং স্যাটার্ন এর সমস্ত প্রকার গুণাবলী, যা সমগ্র সৌরজগতের ইনস্টিটিউশনগুলো যেগুলো রয়েছে আমাদের সমাজকে সঠিক পরিচালনা করার জন্য, যে আমাদের যত রকম আমাদের শাস্ত্র প্রণীত ইনস্টিটিউশন আছে, সেগুলোকে না রাহু টার্গেট করবে। রাহুর কাজই হচ্ছে সবসময় বিরুদ্ধ কাজ করা, অর্থাৎ যেটা সমাজের প্রতিষ্ঠিত বা কনভেনশনাল যে সেকশন আছে সেটাকে গিয়ে স্ট্রাইক করা এবং সেটাকে ভাঙা। সেই জন্য রাহুর অনেক গুণাবলীও আছে। গুণাবলী ইন দ্য সেন্স নেগেটিভ অর্থে ধরা হয়। যেমন ধরুন, কোথাও অনেক দিন ধরে কোনো বর্জ্য দ্বারা কোনো পথ আটকে রয়েছে, তখন হয়তো হঠাৎ করে খুব জলস্রোত দিয়ে সেই বর্জ্য পদার্থটাকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। নর্মাল জলস্রোত আসলে তো ফ্লাড হয়ে যেত, কিন্তু ওই মুহূর্তে ওটা উপযোগী।
তো সেই রকম রাহুর সেরকম কিছু নেগেটিভ কাজকেও আপনি ইউটিলাইজ করতে পারলে সেটাকে পজিটিভ হয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে স্যাটার্ন আমাদের সোসাইটির সমস্ত ইনস্টিটিউশনগুলোকে দেখে। ইনস্টিটিউশন মানে যেগুলো একদম শাস্ত্র প্রণীত ইনস্টিটিউশন, সেগুলোকেও স্ট্রাইক করবে। থিস্ট থেকে অ্যাথিস্ট হওয়া, একজন গুরুদেবের সাথে তর্ক করা, তাকে প্রশ্ন করা, আপনি ভগবানকে দেখেছেন, আপনি এসব উল্টোপাল্টা প্রচার করছেন, এরকম ধরনের কথা বলা, যার কোনো মানে তার কোনো ফান্ডামেন্টাল নেই। সে কিছু প্রশ্ন নিয়ে এসছে এবং তার উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন দ্বারা সেই মানুষটিকে এক ধরনের তির্যক আক্রমণ করা, যার কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। তো এই ধরনের আর কি তর্ক করা, খুব অ্যারোগেন্ট, তাকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো বা স্থিমিত করার মতন ক্ষমতা এ সময় থাকে না। বৃহস্পতি ভেনাসের ঘরে এবং ডিসপোজিটার, ভেনাস নিজে বকরি আছে, যাও বললাম, আর বৃহস্পতির দৃষ্টিও আছে, সুতরাং সে তার ফল দিতে পারবে না এই সময়। এবং রাহু বৃহস্পতির যে মেটেরিয়াল নলেজ আছে সেটা কিন্তু এই সময় গেইন করবে। গেইন করবে মানে ও গেইনড, ও জানে ওটার কি হয়, জানে বলেই তো ও ধ্বংস করতে পারে, তাই না? কিন্তু ওর মোটাসটা নেগেটিভ সবসময়, কনসিকুয়েন্স নিয়েও চিন্তিত নয় কি হবে, কিন্তু ও ধ্বংস করে দেবে। তার ফলে সে মেটেরিয়াল নলেজকে ব্যবহার করে এবং স্যাটার্নকে ফুললি এখানে পর্যুদস্ত করে এবং তার যে ক্ষমতা, যার দ্বারা সমাজের যে বাধক যে অংশগুলো তৈরি হয় সেগুলোকে নষ্ট করে মানে এক ধরনের তির্যক বুদ্ধি, খুব সুরুর বুদ্ধি, অতি চালাকি, হ্যাঁ, এগুলোর দ্বারা কেপমারি, মিথ্যা এবং মায়ার একটা জগৎ দ্বারা পুরো সোসাইটিকে ঢেকে দেওয়ার চেষ্টা করবে, যেখানে নলেজ পেনিট্রেট করতে পারবে না কোনোভাবে। তার ফলে মানুষের বিপদগামী হওয়া বা ধরুন ভুল ডিসিশন মেকিং জায়গায় চলে যাওয়া, এটা কিন্তু তৈরি করে। এবং বারবার বলছিলাম যে 8টি প্ল্যানেটই, মানে রাহু কেতুকে প্ল্যানেট হিসাবে ধরে, রবিচন্দ্রকে প্ল্যানেট হিসাবে ধরেই বলছি, সবাই কেতুকে দেখছে। তার ফলে কেতুর যে প্রকৃতি সেটা কিন্তু ভীষণভাবে এনহ্যান্সড হবে। এবং তার প্রকৃতি এনহ্যান্সড হওয়া মানে কি, কোনো কোনো ধরুন একজন ডাকাত, হ্যাঁ, তার যদি প্রকৃতি এনহ্যান্স হয় সে কি হবে? সে কি মহান সাধু হয়ে যাবে? সে তো ওই কাজটাই করবে আরো র্যাপিডলি এবং আরো মানুষের উপর অত্যাচার করে। যে ধরুন মানুষকে একদম কি বলবো, ম্যান অফ স্ট্র হিসাবে চিন্তা করে, নিজেকে বিরাট ক্ষমতাশালী বলে ভাবে, তো সে যদি ক্ষমতা পায় সে কি করবে? সেই ক্ষমতাটা আরো অ্যাপ্লাই করবে, যার ফলে সমাজের যে নর্মাল ভারসাম্য আছে সেটা কিন্তু টার্ময়েল হবে, বিঘ্নিত হবে। মীন রাশি এমনিতেই ডিপ নলেজের রাশি, তার গভীরতা অত্যন্ত বেশি, জল যথেষ্ট ভারী, ঈষদুষ্ণ এবং অত্যন্ত ইমোশন, প্যাশন, অবসেশনের ঘর। এক্ষেত্রে নলেজটা না হারিয়ে যাবে বাই দ্য প্রেজেন্স অফ রাহু, চলে আসবে ইমোশন, প্যাশন, এবং ইমোশনটা কি আসবে? নেগেটিভ অর্থে আসবে, সেই ইমোশনকে নেগেটিভ অর্থে বহন করে দেবে এবং যার দ্বারা সমাজের টার্মোয়েল স্টেট তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 14 তারিখ যে গ্রহণ গেছে, দুটো গ্রহণের মধ্যে এখানে অনুষ্ঠান করছি, তো এই গ্রহণের মধ্যে সিচুয়েশন, চন্দ্রগ্রহণ যাওয়ার পর থেকেই দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর যে রূপরেখা এখন আমাদের সামনে উঠে আসছে সেটা কিন্তু মোটেই খুব সুস্থ নয়, খুব নয়। যদিও বারবার আমি বলছি যে লং টার্মে কোনো ব্যাটেল নতুন করে স্টার্ট হওয়ার মতন কোনো গ্রহ এই মুহূর্তে নেই, কিন্তু বেশ কিছু জায়গায় স্কার্মিশ বা যুদ্ধ তুল্য সিচুয়েশন, অত্যন্ত কড়া কথাবার্তা, মানুষকে সম্মান না দিয়ে কথাবার্তা, মানে আমি যে মানুষের কথা বলছি তারা সোসাইটির চালক, কোনো দেশের রাষ্ট্রপ্রধান, উপরাষ্ট্রপ্রধান, যারা সেই সমগ্র দেশের টোটাল জাতিকে রিপ্রেজেন্ট করছে, সেই রকম মানুষের মধ্যে কিন্তু এই ধরনের নেগেটিভ প্রকৃতি
তৈরি হবে। এবং যেহেতু রবি এখানে ফুল ফ্লেজেড এম্বারাসিং স্টেটে আছে এবং রবি থেকে চতুর্থে মঙ্গল অবস্থান করছে, সুতরাং ডিসিশন মেকিং এবিলিটির মধ্যে অত্যন্ত ইগো, হটি, প্রাউডি নেচার এসে যাবে যত তার কাছে ক্ষমতা থাকবে। সুতরাং ক্ষমতার অপব্যবহার হবে এবং যাই ব্যবহার হোক না কেন আলটিমেটলি সাধারণ মানুষের ওপর তার ইম্প্যাক্টটা বেশি হয় আর কি। আচ্ছা, রাহু এবং শনি মীন রাশিতে যখন থাকে তখন অসম্ভব রকম দুটো দোষ বৃদ্ধি করে। একটি হচ্ছে পিত্ত দোষ, একটি হচ্ছে বাত দোষ। পিত্ত দোষ তৈরি করবে আরও, তার কারণ শুক্র বকরি থাকবে বলে। অন্তত 13 এপ্রিল পর্যন্ত শুক্র বকরি আছে, তারপরেও আরও 6 দিন, প্রায় 7 দিন তার ইফেক্ট থাকবে। সুতরাং এপ্রিল মাসের 3rd উইক অবধি তার ইফেক্ট থাকবে নেগেটিভ এবং রবিও মোটামুটি এপ্রিলের 13 তারিখ পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবে। তো যার দরুন, এবং মঙ্গল 2 তারিখ নেমে আসবে আমাদের কর্কটের ঘরে, যেখান থেকে রাহুর সাথে মঙ্গল ট্রাইনে অবস্থান করবে। তো যেটাও কিন্তু খুব বেটার অবস্থান নয়, যার ফলে পিত্তদোষ তৈরি করবে। এবং পিত্তদোষ তৈরি করলে যেটা হয়, অসম্ভব রকম কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা এবং আপার ডাইজেস্টিভ পার্টে তার যে যন্ত্রপাতি আছে, লিভার আছে, স্টমাক আছে, আপার ইন্টেস্টাইন আছে, এখানে খুব গোলযোগ তৈরি হয়। এখানে গোলযোগ তৈরি হলে পরের যন্ত্রগুলোতেও গোলযোগ তৈরি হবে, এটা স্বাভাবিক। পিত্তথলিতে হবে, মিডল লোয়ার ইন্টেস্টাইনে হবে, কোলনে হবে, সব জায়গায়, মানে পুরো পাচকতন্ত্রটা এফেক্ট করবে এখানে। নাম্বার 2 হচ্ছে বাত দোষ, যেটা ভেরি ইম্পর্টেন্ট। শনি মূলত বাত ভিত্তিক দোষ দেয়। বাত কথার অর্থ হচ্ছে বায়ু। আমার বহু মানুষ, বাত মানে আমাদের শরীরে 3 নাড়ি আছে, যারা আয়ুর্বেদিক চিকিৎসার সাথে পরিচিতি আছেন, বাত, পিত্ত, কফ। তো বাত মানে হচ্ছে বায়ু। শরীরের মধ্যে যে বায়ু আছে তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। ভারসাম্য যখন নষ্ট হয় তখন শরীরে যত রকম অর্থোপেডিক প্রবলেম আছে সেগুলো মূলত জাগ্রত হয়। অর্থাৎ সেটা অর্থোপেডিক আছে, সেটা বোন ম্যারো রিলেটেড আছে, সেটা লিগামেন্ট আছে, কার্টিলেজ আছে, তার সাথে একদম অ্যাডজাসেন্ট ডিপ মাসল আছে, সেখানে কিন্তু বিশেষ ব্যথজ বেদনা তৈরি করে। জাংশনগুলো তৈরি করে, ফ্রোজেন শোল্ডার করে, স্পন্ডিলাইসিসের সমস্যা করে, ইভেন হাড়ের ক্ষয় রোগও তৈরি করে। মেজর হাড়ের অপারেশন, যাদের দীর্ঘদিন হাড়ের ক্ষয় রোগ আছে, হয়তো শরীরে কোনো ফরেন পার্ট লাগাতে হবে, এই সময় তার প্রকোপ বেড়ে যেতে পারে। সাবজেক্ট টু দ্যাট তার দশা, অন্তর্দশা বা ছকের স্টেট কিরকম আছে এটা। আচ্ছা, তার সাথে যেটা হবে সেটা হচ্ছে 14 এপ্রিল গিয়ে শনি এবং রাহু, যেটা আগের দিনে আমি আলোচনায় বলছিলাম, যে 1 ডিগ্রিতে অবস্থান করবে। পয়লা বৈশাখ সেদিন 1 ডিগ্রিতে অবস্থান করবে। 1 ডিগ্রি 49 মিনিট 6 সেকেন্ডে কর্কট রাশির নবাংশ। কর্কট ইজ দ্য জেনারেটিং ফোর্স, পরিষ্কার ভাষায়, অর্থাৎ উৎপত্তি স্থল, মায়ের কোল, এখান থেকে একটা শিশু বড় হয়। তো সেইভাবে সেই জায়গাটাকে ডিস্ট্রয় করবে। তার ফলে এন্টায়ার একদম ফান্ডামেন্টাল স্টেট থেকে ডেভেলপমেন্টাল স্টেট পর্যন্ত সব জায়গাতেই কিন্তু ও ডিসঅর্ডারের স্টেট তৈরি করবে। এবং এই স্টেটটা মোটামুটি অক্ষয় তৃতীয়া পর্যন্ত খুব অ্যাক্টিভ থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন শনি তার নবাংশ চেঞ্জ করে সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে। তারপর থেকে পরিস্থিতি পরবর্তী 15 দিনের মধ্যে পরিস্থিতি বেটার হবে। তো মঙ্গল এবং বুধ নিচ থাকবে, যেটা আমি বলছিলাম, তার ফলে জেনারেটিং ফোর্স কম হবে এবং যাকে বলা যায় যে খল বুদ্ধি, এবং এই বুদ্ধি কিন্তু আমি শুধু ব্যক্তিগত স্তরে বলছি না, বলছি একদম প্রধান, যারা ধরুন কোনো দেশ চালানোর ক্ষেত্রে প্রধান গভর্নিং ফোর্স হিসাবে কাজ করে, তাদের ক্ষেত্রে বলছি, খুব গন্ডগোল হয়ে যেতে পারে কোথাও
এবং যে ডিপ্লোম্যাটিক টাইজগুলো আছে যার মাধ্যমে ভারসাম্য থাকে পৃথিবীতে, সেটা কিন্তু খুব বাজেভাবে বিঘ্নিত হতে পারে। আচ্ছা, যে অংশ নিয়ে আর কয়েকটা জায়গায় একটু বলে দিই, সেটা হচ্ছে মিনের যেটা বললাম, প্যাশন, ইমোশন, ক্যারেক্টার বেশি জাগ্রত করে আমাদের যে কনসেন্স বা চেতনা সেটাকে নষ্ট করে দেবে। জলভাব বৃদ্ধি করে এন্টায়ার ডিসিশন মেকিং এবিলিটিকে ডিস্ট্রাকশন করবে। তার ফলে জল হচ্ছে এমন উৎপত্তি প্রলয় দুটোই তার মধ্যে নিহিত থাকে। সুতরাং সেখান থেকে যেরকম কর্কটের ঘর, আমি বলছি বারবার যে প্রবলেমেটিক আছে, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট মীন রাশি, কর্কট রাশির নবাংশ। তো রাহু সেখানে অলরেডি অবস্থান করা শুরু করবে 15 তারিখ থেকে, আর শনি সেখানে প্রবেশ করে অবস্থান করবে। তো সেই জায়গাটাকে ডিস্ট্রয় করবে। আর তার সাথে আমাদের ইমোশনাল অ্যাসপেক্টকেও সে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করবে, যার দরুন ব্যক্তিগত স্তরে তো হবে এবং প্রাকৃতিক স্তরেও সেটা কিন্তু ডিস্ট্রাকশন, আর্থকুয়েক, সেটা জলের নিচে। আমি আগের দিনও 6টা গ্রহ নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম, আর্থকুয়েক এবং সেটার থেকে সুনামি সৃষ্টি হওয়া, এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার যোগ আছে। আপনারা দেখবেন যে আমাদের যে রেড সি করিডর আছে, যেখানে ইয়েমেন আছে বা অন্যান্য, যেখান থেকে আমাদের সুয়েজ ক্যানেল হয়ে সরাসরি ভূমধ্যসাগরে ঢুকে যাওয়া যায়, ট্রেড রুটটাকে কমানোর জন্য তৈরি করা হয়েছে। বা ধরুন অয়েল রুট আছে তার আগে, তো সেই সমস্ত রুটের উপরে দেখবেন কবজা নিয়ে ভীষণ পরিমাণে, আমি বলেছিলাম আপনাদের যে জলের মধ্যে খুব বেশি লড়াই তৈরি হয়, জল থেকে সারফেসের দিকে বা সারফেস থেকে জলের দিকে, ভাইসি ভার্সা মিসাইল ফ্লো হবে। তবে সেটা একটা মানে সেটাকে যদি কেউ যুদ্ধ আকারে বলে সেটা নয়। অবশ্যই ধ্বংসলীলা তো সে করবেই, কারণ কোনো কিছু অস্ত্র মানেই ক্ষেপণযোগ্য, ক্ষেপণযোগ্য মানেই সেটা ধ্বংস হবে কিছু। দেখুন, আমি খপ্পার যুগ নিয়ে আগের দিন আপনাদের বলেছিলাম, আবার প্রশ্ন এসেছে। তো আমাদের মান্ডেন অ্যাস্ট্রোলজি যেটা বিক্রম সম্বত বলছে যে সান এবং মুন এই দুজন যদি কখনো রাজামন্ত্রীর দায়িত্ব পালন করে তাহলে সেটা খপ্পার যোগ হয়। খপ্পার কথার অর্থ হচ্ছে দীনতা অ্যাকচুয়ালি, মানে সব কিছুর মধ্যে এক ধরনের কম, এক ধরনের ডেপ্রিসিয়েশন যাকে বলা যায়, অর্থাৎ যেটা আপনার দরকার তার থেকে কম প্রোভাইড করবে। সেটা খাদ্য থেকে বস্ত্র, বাসস্থান, আমাদের যে প্রাইমারি নিডস, সমস্ত জায়গায় কম করবে। যারা মানে একদম যেখানে অনেক বেশি প্রোডাকশন আছে সেই জায়গাগুলোতেও কিন্তু কম করবার প্রবণতা তৈরি করে। তার সাথে যেটা তৈরি করে সেটা হচ্ছে মাস অ্যাজিটেশন তৈরি করে অনেক সময়, ডিসিশন মেকিং বডি টু সাম এক্সটেন্ট, ইরেসপন্সিবল বিহেভিয়ার সেখান থেকে দেখা যায় খুব উচ্চ স্তরে। এবং তার সাথে খুব বেশি ইমপেশেন্ট একটা বিহেভ, সব কিছু যেন আমি হঠাৎ ঠিক করে দেবো এরকম একটা, এই কোনো কিছু সব কিছু প্রাকৃতিক নিয়মেই ঠিক হয়, হঠাৎ হওয়া যায় না কখনো। মূল্যবৃদ্ধি, আর্থিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং গরম, তার সাথে সেই গরমের মধ্যে খুব হিউমিডিটি তৈরি করে। এবং মিড জুলাই থেকে যেটা এই গ্রহণের যে ইম্প্যাক্ট সেটা মহালয়ের গ্রহণ পর্যন্ত চলবে। যেই গ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে তথা কলকাতা থেকে দৃশ্য হবে, একটি গ্রহণই দৃশ্য হবে, সেটি সেই গ্রহণ। তো মিড জুলাই থেকে বৃষ্টির প্রকোপ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাবে, সমুদ্র যুদ্ধ তৈরি হওয়ার যোগ আছে। আর যেটা আমি একটু আগে জাস্ট আপনাদের হিন্ট দিলাম আর কি, এবং বৃষ্টির ফলে জলস্তর এবং প্রচুর, আমি জাস্ট এর পরের আলোচনাই আপনাদের বলছি গ্রহণের ক্ষেত্রে, সেখানে অনেক বেশি আইস মেল্টিং এর যোগ আছে। তার ফলে যেগুলো সমুদ্র তীরবর্তী যে দেশগুলো বা সমুদ্রের খুব কাছাকাছি দেশ, আমি আগের দিন মালদ্বীপ নিয়ে আপনাদের বলছিলাম,
যে সমুদ্রের তলায় ওদের একটা ক্যাবিনেট মিটিং সংগঠিত করে ওখানকার তৎকালীন প্রেসিডেন্ট দেখানোর চেষ্টা করেছিলেন যে আমাদের আস্তে আস্তে কিন্তু সেই জলের দিকে মানে পৃথিবীর যদি পলিউশন বা ওজোন লেয়ারে যে ছেদগুলো আছে সেগুলো থেকে যে পরিমাণে ঢুকে যাচ্ছে অতিবেগুনি রশ্মি, যা কিন্তু বরফ গলিয়ে দিচ্ছে, এবং গলিয়ে দিলে পৃথিবী কিন্তু প্রায় পুরোটাই সাবমার্জড হয়ে যাবে। তো সেই জায়গাটায় দেখানোর চেষ্টা করেছিলেন উনি। তো সেই ধরনের প্রবাবিলিটি কিন্তু এ সময় রয়েছে, তো এটা থেকে সাবধান। আমি শারীরিক মানসিক সব জায়গাগুলোকেই বলেছি, এবং তার সাথে অনেক কথা আমি বিটুইন দ্য লাইন্স বলে গেছি, সেগুলোকে একটু যারা করার চেষ্টা করবেন, যেমন শনি চন্দ্র একসাথে থাকলে যে ধরনের ডিপ্রেশন তৈরি হয়, এটা ফাইন্যান্স থেকে আসবে, বা আপনার জিনিসগুলো খাপে খাপে বসবে না, তার ফলে এক ধরনের কিছু হবে না, এরকম ধরনের হতাশামূলক পরিস্থিতি কিন্তু তৈরি করবে এখানে। সেই বিষয় থেকে একটু সাবধান থাকবার প্রয়োজন রয়েছে এই সময়। হ্যাঁ, এবার যে টপিক নিয়ে আলোচনা করব আপনাদের, সেটা হচ্ছে 29শে মার্চ যে সূর্যগ্রহণ সংগঠিত হবে, এটা নিয়ে বহু মানুষ উদ্বিগ্ন রয়েছেন, তাদের SMS বা হোয়াটসঅ্যাপ দ্বারাই বোঝা যায়, তারা জানতে চান। তো সেই নিয়ে একটা আলোচনা করে দেব আর কি। দেখুন, এই সূর্যগ্রহণ ভারতবর্ষের দৃশ্য নয়, তার কারণ যখন সূর্যগ্রহণের অ্যাকচুয়াল জায়গাটা তৈরি হবে, এটা মনে করুন যে 4:15 থেকে 4:19 মধ্যে, সেই সময় আমাদের হরাইজন্টাল লাইনের কাছাকাছি চলে যাচ্ছে, এবং রবি এবং চন্দ্র 1 ডিগ্রিতে চলে আসছে, অন্তত কলকাতার লংজিটিউড ল্যাটিটিউড বা ভারতবর্ষের সর্বত্রই। তো যার ফলে এই গ্রহণ দৃশ্য হবে না। এই গ্রহণ কোথা থেকে দৃশ্য হবে মূলত, সেটা হচ্ছে এন্টায়ার ইউরোপ, ইভেন রাশিয়ার ওয়েস্টার্ন সাইড বা ওয়েস্টার্ন সাইডে, এবং ইউরোপের মধ্যে যে ইউরেশিয়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলেও দৃশ্য হবে, এবং প্রায় ধরুন ভারতবর্ষের নিরক্ষরেখা থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপর থেকে এটা বেশি দৃশ্য হবে। তবে আমি যে অংশটা বললাম সেই অংশ থেকে, অর্থাৎ যদি সেই অংশ থেকে সরাসরি একটা লাইন টানা হয়, তাহলে সেটা পূর্ব আফ্রিকা বা রেড সির ওপর দিয়ে যাবে, এইরকম একটা জামচার থেকে গ্রহণ দৃশ্য হবে। এবং মনে রাখবেন, সূর্যগ্রহণ যখন দৃশ্য হয়, এখানেই হোক না কেন, সেটা খণ্ডগ্রাস হোক, বলয়গ্রাস হোক, সেটা কিন্তু খুব রেয়ারই আছে যখন পুরোপুরি পৃথিবী থেকে দৃশ্য হয়, খুব রেয়ার, হয় না যে তা নয়। যেরকম ধরুন 24শে অক্টোবর 1995 কলকাতায় যে সকালবেলা সূর্যগ্রহণ সংগঠিত হয়েছিল, সেটা কিন্তু অলমোস্ট সারা পৃথিবীতে এটার ব্যাপ্তি ছিল, এবং খুব ব্যাপক গ্রহণ ছিল সেটি। কিন্তু সেরম গ্রহণ খুব রেয়ার হয়, অনেক জায়গায় বলয় গ্রাস হয়, অনেক জায়গায় খণ্ডগ্রাস হয়। তো এই গ্রহণটি নর্মাল গ্রহণ, কিন্তু চন্দ্রের ছায়া যে অংশটাতে পড়বে, সেই অংশটা, চন্দ্র যেহেতু ছোট, তার ছায়াটা পৃথিবীর সাপেক্ষে তো সব জায়গায় একসাথে পড়ছে না, এবং ছায়াটা সরতে সরতে যাচ্ছে, যেভাবে যাবে সেইভাবে যে অংশ দিয়ে অন্ধকার অংশটা যাবে, সেই অংশেই থেকে ডিরেক্ট গ্রহণ দেখা যাবে। তো সেখান থেকে আমেরিকা, কানাডা, আমাদের স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিজগুলো আছে, যেমন ধরুন গ্রিনল্যান্ড আছে, নরওয়ে আছে, স্কটল্যান্ড আছে, ডেনমার্ক আছে, তারপরে ফিনল্যান্ড আছে, এই সমস্ত জায়গায় হবে। এবং ফিনল্যান্ডের একটু নিচেই রাশিয়া আছে, প্রায় গায়ে লাগানো একেবারে। তো এই পুরো জায়গা থেকেই কিন্তু দেখা যাবে, কিন্তু রাশিয়ার মূলত পশ্চিম প্রান্ত থেকে, রাশিয়ার যে অংশটা ইউরোপ ঘেঁষা, সেই অংশ থেকে দেখা যাবে, টার্কি থেকে দেখা যাবে। তো আর ইউএসএ থেকে তো দেখাই যাবে, ইউএসএ থেকে, কানাডা থেকে দেখা যাবে এই অংশ। তো এটা হচ্ছে তার ব্যাপ্তি।
এবার গ্রহণ যেখান থেকে ডিরেক্ট দেখা যায় সেখানে তার ইম্প্যাক্ট বেশি হয়, ইম্প্যাক্ট মানে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হয়। যেখান থেকে দেখা যায় না সেখানে তার নেগেটিভ ইম্প্যাক্ট কম হয়। এবার প্রত্যেক গ্রহণ কিন্তু একইভাবে হয়। পৃথিবী, সূর্য, চন্দ্র এক লাইনে চলে আসে যখন ছায়া পড়ে, সেই সময় গ্রহণ সংগঠিত হয়। তো এই গ্রহণ যখন সংগঠিত হয় তখন যেখান থেকে দেখা যায় না সেই অংশেও কিন্তু তার ইম্প্যাক্ট থাকে, কারণ তারা এক লাইনে রয়েছে। সুতরাং ফোর্স অফ অ্যাট্রাকশনটা অত্যন্ত বেশি রয়েছে পৃথিবীর উপরে, এবং তার সাথে যে রাশিতে সংগঠিত হচ্ছে সেই রাশিতে একাধিক প্ল্যানেট রয়েছে। যদিও গ্রহণ যখন সংগঠিত হবে, অন্তত কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে 2:21 থেকে মোটামুটি 6:20 পর্যন্ত 5-7 মিনিট এদিক ওদিক পেতে পারেন, এবং এর পিক হবে মোটামুটি 4:16 থেকে 4:19 মধ্যে, যদিও দৃশ্য নয় কিন্তু। তো এই যে গ্রহণ সংগঠিত হবে কলকাতাতে বা সারা ভারতবর্ষে মোরাললেস, তার যে ইম্প্যাক্ট হবে সেই ইম্প্যাক্ট, তার নেগেটিভ ইম্প্যাক্ট, সেটাতেই আমরা বলবো। কিন্তু এই গ্রহণ সংগঠিত হওয়ার সময় কিন্তু শনি পুরোপুরি মীন রাশিতে ঢুকছে না, পুরোপুরি মানে ঢুকছে না, প্রায় দেড় মিনিটের মতন দূরে রয়েছে। শনি ঢুকবে 10:30টার কাছাকাছি সময়, 10:27 সম্ভবত রাত্রিবেলা, আর গ্রহণটি হচ্ছে তার 5 ঘন্টা 5.5 ঘন্টা আগে। সুতরাং শনির ইম্প্যাক্ট, কিন্তু বারবার বললাম যে আপনারা ওই লাইনটা দেখে কখনো ভাববেন না যে এটা মিনের ঘর, এটা কুম্ভের ঘর। লাইন এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শনি রাহুর থেকে কত দূরে রয়েছে। শনি রাহুর থেকে কিন্তু মাত্র 3 ডিগ্রিরও কম দূরত্বে অবস্থান করছে। তো সেই দিক থেকে তার ফুল ইম্প্যাক্ট রয়েছে এই গ্রহণের মধ্যে। আচ্ছা, আমরা কোন কোন জিনিস দেখব? সমগ্র সমাজ, সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল জীবনের ক্ষুদ্র থেকে ব্যাপক পরিবর্তন আনয়ন করবে, এবং যার দ্বারা স্থাবর জঙ্গম সকলেই কম বেশি প্রভাবিত হবে। মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সূর্যগ্রহণ হবে, যা এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমি এবং তাদের বিভিন্ন ঘটনা প্রবাহ, যারা সমগ্র পৃথিবীকে পরিচালনা করেন, সমস্ত বৃহৎ পদমর্যাদার যে সমস্ত মানুষজন আছেন, তাদের যে যে ঘটনা ঘটবে সেই নিয়ে আমরা মূলত এই আলোচনাতে থাকবে। আচ্ছা, নেগেটিভ কোন কোন জিনিস হবে সেটা প্রথম বলে দিই, কারণ গ্রহণের ইম্প্যাক্ট মানে মূলত নেগেটিভ। তো নেগেটিভ যে ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে প্রাকৃতিক জায়গার ইমব্যালেন্স, এবং এটা কিন্তু স্টার্ট হয়েছে এবং এটা থাকবে ধরুন প্রায় নভেম্বর মাস পর্যন্ত এই বছরের প্রাকৃতিক মানে সমস্যা। এক্ষেত্রে কি হবে, আমাদের যে উত্তর গোলার্ধের একদম যেখানে বরফ আছে, আর্কটিক যে সি আছে, সেখান থেকে নর্দার্ন প্যাসিফিক সি, নর্দার্ন আটলান্টিক সি, বাল্টিক সি, এই সমস্ত রিজিয়নে বরফ বেশি গলতে থাকবে, তার প্রবাবিলিটি আছে। এটা আমি জাস্ট একটু আগে আলোচনায় বললাম, যার দরুন জলস্তর বৃদ্ধি পাবে, এবং জলজনিত যে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা সুনামি হতে পারে, সমুদ্রের তলায় ভূমিকম্প, বা নর্মালি ধস হতে পারে, ফ্লাড হতে পারে, এই ধরনের প্রবণতা কিন্তু ভীষণ বৃদ্ধি পাচ্ছে এই ফেজে। যদিও পৃথিবীর এই সময় খুব কম জায়গায় আছে যেখানে এই সময় রেইনি সিজন, কিন্তু এখানে রেইনি সিজনটা বড় ব্যাপার নয়। আমাদের যখন 2004 সালে যখন সুনামি হয়েছিল, সম্ভবত 24শে ডিসেম্বর, সেই সময় কোনো রেইনি সিজন ভারতবর্ষে তো ছিল না এই রিজিয়নে, সেটা ইউরোপে থাকতে পারে, কিন্তু হয়েছিল। এবং তার ফলাফল কি হয়েছিল, কি ডিভাস্টেশন হয়েছিল, সেটা সবাই জানেন আর কি। সেই মাত্রায় হবে না, কিন্তু হওয়ার যোগ আছে। সেই মাত্রায় হওয়ার জন্য প্ল্যানেট পজিশন নেই। অ্যাভালাঞ্চ হতে পারে, অর্থাৎ বরফের টুকরো গলে গিয়ে বিরাট বড় বরফের স্তর
সমুদ্রের মধ্যে ভেঙে পড়তে পারে এবং যার দরুন সমুদ্রে জলোচ্ছ্বাস তৈরি হতে পারে, ঢেউ হতে পারে। এ সমস্ত জাহাজ ওই সমস্ত এরিয়া থেকে তেল বা ন্যাচারাল গ্যাস যেগুলো প্রোডাকশন করা হয় সাইবেরিয়া ওই সমস্ত রিজিয়ন থেকে, তাদের উপর ইম্প্যাক্ট আসতে পারে সেই সময়, প্রাকৃতিক দুর্যোগ জনিত। তার সাথে আমেরিকা মানে উত্তর আমেরিকায়, আমাদের উত্তর আমেরিকা মহাদেশে যে আমেরিকা দেশ আছে সেই দেশের কিন্তু, এবং তার সাথে ক্যানাডারও একটা বড় অংশের সোশিও ইকোনমিক এবং সোশিও পলিটিক্যাল স্টেট বেটার দেখাচ্ছে না। আপনারা খবরেও দেখতে পাবেন সেখানে এক ধরনের আমাদের যে শুল্ক লাগানো হয়, ট্যারিফ যেটাকে বলা হয়, সেই নিয়ে অলরেডি অসন্তোষ তৈরি হয়েছে এবং গ্রিনল্যান্ডকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এবং সেখানেও গ্রহণের ফুল ইম্প্যাক্ট রয়েছে। প্রত্যেকটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ফুল ইম্প্যাক্ট রয়েছে। তার মধ্যে গ্রিনল্যান্ড থেকে শুরু এবং ফিনল্যান্ডে গিয়ে শেষ। এই যে স্ক্যান্ডিনেভিয়ান দুটো দেশের মাথা আছে, এই দুটো দেশের মধ্যে ইম্প্যাক্ট সব থেকে বেশি হওয়ার যোগ রয়েছে। তো এখানে কিন্তু এখান থেকে পলিটিক্যাল আনরেস্ট বা আমেরিকার ভিতরেই এই জনিত বিভিন্ন যে যারা এই জিনিসটিকে ঠিক করে দেখছেন না, তারা বিরোধ করতে পারেন এবং বিরোধের মাত্রাটা কিন্তু বেশ বাড়তে পারে, বা আন্তর্জাতিক প্রেশারও কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই গ্রহণ যখন হবে তখন শনি আর চন্দ্র 1 ডিগ্রিতে থাকবে, 14 ডিগ্রির থেকে একটু বেশি। তো যার দরুন এর ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, মেন্টাল ইম্প্যাক্ট খুব বেশি হবে। মানুষের মনকে স্থির রেখে মানুষ ডিসিশন দেওয়ার মতন স্টেটে কিন্তু নাও থাকতে পারে। আচ্ছা, পলিটিক্যাল আনরেস্ট যেটা বললাম, রাশিয়া ইউক্রেন ওয়্যার, যেখানে আর্মেনিয়া বা আজারবাইজানের ওয়্যার চলছে, হ্যাঁ, এখানে কিন্তু সাডেন নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যেতে পারে। বা মিডল ইস্টে যে সমস্ত এরিয়ায় ইউক্রেন সাথে আমাদের ইসরায়েলের সাথে প্যালেস্টাইন বা তার নিচের দিকে ইয়েমেনের এদিকে জিবুটি, এ সমস্ত জায়গায় যে গন্ডগোলগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অনেক বেশি ইন্টেন্স হওয়ার প্রবাবিলিটি রয়েছে এবং জল কেন্দ্র করে সমস্যা তৈরি হওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। পাকিস্তানের মধ্যেও দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণে আনরেস্ট রয়েছে এবং খুবই অরাজক পরিস্থিতি। এটা কিন্তু মাত্রা বারবার প্রবণতার রয়েছে, তো সেটাও দৃশ্যত। ইউএসএ, ইউরোপ, রাশিয়া, ইউএসএ, কানাডা বা মিডল ইস্টের সাথে ইউএস এবং রাশিয়ার কিন্তু ব্যাপক একটা টাগ অফ ওয়্যার তৈরি হবে এই সময় এক ধরনের, এবং এই টাগ অফ ওয়্যারে অনেক দেশ তার সফট টার্গেট হয়ে যেতে পারে। এটা একটা খুব বড় গ্লোবাল ফেনোমেননের প্রেক্ষাপটে বলছি, তবে কিন্তু বারবার বলছি কোনো লং স্ট্যান্ডিং যুদ্ধ শুরু হওয়ার মতন কোনো যোগ নেই ইমিডিয়েট। খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মান্ডেন আছে সেরকম, এই মুহূর্তে নেই, পরে আছে, এখন নেই। সেটা পরে কখন, সেটা সময় আসলে বলা হবে। তবে বিভিন্ন ইকোনমিক ওয়্যারফেয়ার, কারোর উপরে স্যাংশন লাগানো, কারোর ইম্পোর্টের উপরে ট্যারিফ লাগিয়ে দেওয়া, এক্সপোর্টের উপরে ব্যান লাগিয়ে দেওয়া, এই ধরনের প্রভাব কিন্তু চলতে থাকবে। এবং বিভিন্নভাবে যে ইম্পোর্ট এক্সপোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে কমে যাবে ইন দ্য সেন্স ডিলেড হবে। বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক বা অন্যান্য কারণেও কিন্তু সেটা হওয়ার যোগ দৃশ্য হচ্ছে। মোটের ওপরে সেটা সারা পৃথিবীর ইকোনমি বা পিস ট্র্যাঙ্কুইলিটির জন্য বেটার নয়। এক ধরনের বলতে পারেন ইকোনমিক টার্ময়েল এবং তৈরি হবে। এবং ইউরোপেরও কিন্তু বেশ কিছু দেশ, ওয়েস্টার্ন ইউরোপের বেশ কিছু দেশ আছে, যেমন ধরুন ব্রিটেন আছে, ফ্রান্স আছে, একটু নিচের দিকে স্পেন আছে, পর্তুগাল আছে। এই সমস্ত দেশের সাথেও কিন্তু
দান্দিক প্রবণতা অত্যন্ত বাড়বে। আমাদের যত রকম সংহিতাগুলো রয়েছে, বারবার বলেছি যে এর উপরে মান্ডেনের বা গ্রহণ সম্পর্কে প্রচুর তথ্য বলা আছে, সেটা নারদ সংহিতা, বৃহৎ সংহিতা, বশিষ্ঠ সংহিতা প্রভৃতি জায়গায়। সেখানে যেটা বলছে সেটা হচ্ছে সমাজের যারা টেকনিক্যালি আপগ্রেডেড মানুষ, যারা ধরুন স্কিল্ড মানুষ, একজন একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন লয়ার, বা ধরুন কোনো একটা পেশায় সেলফ এমপ্লয়েড কিন্তু টেকনিক্যাল পারসন অ্যাজ ওয়েল অ্যাজ নলেজেবল এবং যথেষ্ট ডিগ্রিধারী একজন মানুষ, এই সমস্ত যে মানুষ আছে না, এদের ওপরে বেশি ইম্প্যাক্ট আসবে এই যে বর্তমান সময়টা হবে। কারণ মীন রাশি is always representing the higher section of the society, low নয়। তো যার দরুন এই সেকশনে কিন্তু একটু ডাউন সাইজিং হওয়ার যোগ আছে। যারা হাই পেড স্যালারিতে কাজ করেন, কোম্পানির মূলত ব্যাকবোন, ডিসিশন মেকিং বডি, তার সমস্ত কিছু দেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হওয়ার যোগ আছে। হেভি ইকোনমিক আনস্টেবিলিটি থাকবে এবং স্টক মার্কেটে আপস অ্যান্ড ডাউনস হবে, মূলত ডাউন হবে, যার ফলে প্রচুর পয়সা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, যেরকম হয় আবার সেটা তৈরি হবে কালগত নিয়মে। আমাদের দেশের সাপেক্ষে যদি বলা যায়, আমাদের দেশের মূলত নর্মদা নদীকে যদি আপনারা সীমা ধরেন উত্তর এবং দক্ষিণ ভারতে, তাহলে উত্তর অংশে কিন্তু বেশি পরিমাণে ইনস্টেবিলিটি কিন্তু তৈরি হবে এই সময়। এবং যেগুলো নর্দার্ন পয়েন্ট, যেগুলো ঠান্ডার জায়গা, যেখানে জল আছে, জল ইন দ্য সেন্স কোথায় আছে, হিমালয়ে আছে, তো সেই সমস্ত জায়গায় যেখানে তার একদম পাদদেশের যে সমস্ত জায়গায়, যেমন ধরুন জম্মু কাশ্মীর আছে, লেহ লাদাখ আছে, তার নিচে হিমাচল আছে, উত্তরাখণ্ড আছে, উত্তরপ্রদেশের একটা অংশ আছে, বিহারের নর্দার্ন সাইড আছে, আমাদের রাজ্যের একদম দার্জিলিং এরিয়া আছে, অর্থাৎ যেখানে যে জায়গাগুলো মানে হিমালয় লাগোয়া, আসামের আছে, অরুণাচল আছে, এই সমস্ত জায়গায় কিন্তু বেশি পরিমাণে, অর্থাৎ উত্তর অংশে বেশি পরিমাণে আনরেস্ট তৈরি হওয়ার জায়গা রয়েছে, যেখানে কিন্তু মনে করুন যে গ্লেসিয়ার বেশি পরিমাণে গলে যাওয়া, জল সৃষ্টি হওয়া বেশি, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হওয়া। আমাদের একটা বিরাট বড় ম্যাকমোহন লাইন আছে ভারত এবং চীনের মধ্যে, যেখানে সোলজাররা পেট্রোলিং করে এবং খুব সেন্সিটিভ পোর্শন আছে প্রচুর। তো সেখানে আমাদের আইটিবিপি কাজ করে, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ কাজ করে, প্যারামিলিটারি ফোর্স আছে যারা, এরা বিভিন্ন যানবাহন নিয়ে অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে এবং কি পরিমাণ রিস্ক ফ্যাক্টর আছে সব জায়গায় যারা কাজ করে, বিভিন্ন আপনারা গুগল থেকে দেখতে পারেন তারা কিভাবে কাজ করে দেশকে রক্ষা করে। এই সমস্ত জায়গায় কিন্তু হঠাৎ করে এইরকম সমস্যা তৈরি হতে পারে, যদিও এর অ্যালার্ট থাকে, প্রচণ্ড প্রিপেয়ার্ড এবং স্যাটেলাইট থেকে পুরো জিনিসগুলোকে মনিটর হয়, তবুও এই সময় কিন্তু গন্ডগোলের সমস্যা রয়েছে। হঠাৎ কোনো রাস্তায় ধস নামা, রাস্তা আটকে যাওয়া, বা কোনো ভেহিকেলের ওপরে, যদিও অত্যন্ত প্রোটেক্টেড ভেহিকেল থাকে সেগুলো, তার উপরে ধরুন পাথরের টুকরো এসে পড়া, এই ধরনের গন্ডগোল, বা স্কিড করা, এরকম সমস্যার কিন্তু তৈরি হতে পারে। কোনো নদী হঠাৎ কোনো নতুন পথ পেয়ে কোথাও অবস্ট্যাকল হয়ে নতুন পথ দিয়ে নেমে আসা, জল তো আটকে থাকবে না, নেমে আসবে, হওয়ার যোগ রয়েছে। ফ্লাড হতে পারে নর্দার্ন বেল্টে, এবং তার সাথে বিভিন্ন মানুষের চাহিদা এই সমস্ত নিয়ে ছোটোখাটো অ্যাজিটেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা এক্ষেত্রে থেকে যাচ্ছে। মানুষের মধ্যে বিবাদাত্মক কথা বলা, বিশেষত বিবাদাত্মক কথা যারা ধরুন গভর্নিং বডি বা বিভিন্ন রকম ধরুন গুরু পর্যায়ের মানুষ আছেন যারা, তাদের মধ্যে বিভিন্ন বিবাদাত্মক
কথা বলার প্রবণতা কিন্তু সবার না, ভেরি ভেরি স্মল সেকশন তারা কিন্তু বলে দিতে পারে। এবং অ্যাকচুয়ালি এটা দুভাবে বলে, এক হচ্ছে সাধু সত্যি কথা বলে এবং সত্যি করা হয়, বলা হয়, সত্যি করা হয় না, স্টেটটা করা হয়, সেই জন্য গায়ে লাগে। তো তার ফলে সেটা থেকেও বিবাদ তৈরি হতে পারে। আবার কেউ ধরুন সাধুর বেশে আছে কিন্তু সে নয়, সেটা যেহেতু রাহু আছে, সে কিন্তু এমন কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিতে পারে যেটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। সুতরাং প্রত্যেককে সজাগ থাকা দরকার, এমন কোনো কথাবার্তায় ওভার রিয়্যাক্ট করা বা এমন কিছু না করা, যাতে এগুলোতে আমাদের সমাজের ভারসাম্য যাতে কোনোভাবে নষ্ট না হয়, সবাই যাতে শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করতে পারা যায়। সেটা শান্তি না থাকলে, পিস না থাকলে ডেভেলপমেন্ট হয় না। যেটা করা উচিত প্রত্যেককে সেটা হচ্ছে আদিত্য হৃদয়ন স্তোত্রম পাঠ করা উচিত, পুরুষ সূক্ত পাঠ করা উচিত, যদি মুখস্থ থাকে তো করা উচিত, না থাকলে শোনা উচিত অ্যাটলিস্ট, বা মুখস্থ করার প্রবণতা থাকা উচিত। তাহলে যত পরিমাণে সূর্য এবং শনিকে যত পরিমাণে স্ট্রেনদেন করা যাবে বাই চ্যান্টিং মন্ত্রা অর এনি কাইন্ড অফ আদার থিংস, তত পরিস্থিতি বেটার থাকবে এবং মানুষের মধ্যে যত স্পিরিচুয়ালিটি থাকবে তত বেটার ইফেক্ট কিন্তু এ সময় প্রদান করবে, নিয়ে নিঃসন্দেহে বলা যায়। প্যানিক হওয়ার মতন কিছু নেই, আমি বারবার বলছি, প্যানিক হওয়ার মতন কিছু নেই, সেরকম কোনো দেখছি না। তবে হ্যাঁ, সেন্সিটিভ টাইম, একটু সাবধানে, সেন্সিটিভ টাইমে মানুষকে খুব কনজারভেটিভ লাইফ লিড করতে হয়, কম বলা, কন্ট্রোভার্সিয়াল কথা না বলা, তর্ক বিতর্কে না জড়ানো, এইরকম ধরনের নিজের শরীরের যত্ন রাখা, অপরকেও সেদিকে সাহায্য করা, এই ব্যাপারগুলো রাখা, বা একদম নিঃশব্দে থাকা। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের ম্যাটারটা বলে দিই, জাস্ট কোন কোন জায়গাগুলোকে পয়েন্ট আউট করতে হবে, এলাবোরেশনে যাচ্ছি না। আচ্ছা, মেষ থেকে মীন পর্যন্ত বলবো। মেষ লগ্নের জাতক জাতিকাদের যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাভয়েড হেভি ফুড টেকিং, তাহলে কিন্তু ডাইজেশন এবং তার সাথে লিভারের সমস্যা দেখা দিতে পারে। এবং স্পিরিচুয়াল ট্রাভেলিং প্রচুর পরিমাণে করা উচিত, এক্সপেন্ডিচারের উপরে হ্রাস টানা উচিত, বিশেষত যদি কারোর মোহগ্রস্ত হয়ে কোনোভাবে কোনো অপোজিট জেন্ডারের প্রতি আননেসেসারি এই ধরনের কোনো মানসিকতা তৈরি হয় যেটা লেজিটিমেট নয়, সেই জায়গা থেকে বেশি পরিমাণে নিজেকে কন্ট্রোল করা উচিত। বৃষলগ্নের ক্ষেত্রে বলে দিই, যত রকম আমাদের নেশা করার উপকরণ আছে যেগুলো বাজারে প্রচলিত, সিগারেট খাচ্ছে কেউ, মদ্যপান করছে, এগুলো থেকে কিন্তু খুব বেশি পরিমাণে বিরত থাকা উচিত। মানে আপনার মাইন্ডে কোনোভাবে যেন, কারণ অ্যাসেন্ডেন্টের উপরে শনির দৃষ্টি থাকবে, কোনোভাবে যেন মাইন্ড বেশি পরিমাণে হ্যালুসিনেশনে না চলে যায়, বা আপনি একটা ঘোরের মধ্যে রয়েছেন এরকম স্টেট যেন না আসে। এমনিতেই সেটা করবার প্রবণতা থাকবে, তাতে কিন্তু সংসারে শান্তি বিঘ্নিত হবে এবং অত্যন্ত রকম অর্থনৈতিক অপচয়ও কিন্তু তৈরি হতে পারে। সেভিংসকে বেশি পরিমাণে ইম্পর্টেন্স পে করা উচিত, স্পাউসের সাথে রিলেশন বেটার করা উচিত। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার কাজের জায়গা অর্থাৎ পেশার জায়গায় কিন্তু ব্যাপক পরিবর্তন আনয়ন করতে পারে। যাদের ক্ষেত্রে ধরুন উচিত কথা একটু উদ্ধত্ত, হয়তো সত্যিই বলছেন কিন্তু বলছেন খুব খারাপভাবে, এই ধরনের প্রবণতা কিন্তু ত্যাগ করা উচিত। না হলে আপনার সিনিয়র অথরিটির সাথে আপনার সাথে কিন্তু সম্পর্কের অত্যন্ত অধঃপতন ঘটতে পারে এই সময়। পিতার স্বাস্থ্য বিষয়ে বা মামার স্বাস্থ্য বিষয়ে কিন্তু নজর দেওয়া উচিত। পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে যদি কোনো রকম কোনো ডিসপিউট থাকে তাহলে এই সময়টা মানে 28শে এপ্রিল পর্যন্ত যদি সম্ভব হয় ব্যাপারটাকে পস্টপোন করাই উচিত। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, যত পরিমাণে পারবেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকবেন, তবে গুরু নির্দেশিত, হ্যাঁ বারবার বলেছি যে বিধিবদ্ধ প্রণালীতে যদি না করা হয় সেটার কিন্তু খুব একটা
ভ্যালু থাকে না যদি সেটা ভাবের একদম চূড়ান্ত জায়গায় না থাকে। যাই হোক, সেগুলো এত ব্যাখ্যায় না গিয়ে বলছি, কোনো গুরু নির্দেশিত পথ অনুসারে চলবার চেষ্টা করবেন। আচ্ছা, স্পাউসের সাথে সম্পর্ক একটু বেটার হতে পারে, বা এক ধরনের কখনো ভালো কখনো খারাপ, রৌদ্র জল এরকম একটা স্টেটের মধ্যে দিয়ে অগ্রসর হবে। সন্তান যদি একের বেশি হয় তাহলে বড় সন্তানের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন যদি বয়স বেশি হয়, বা পায়ের দিকে নজর দেবেন বেশি। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, লিভার, প্যানক্রিয়াস, আপার পোর্শন অফ দ্য হার্ট এবং থাইরয়েড গ্ল্যান্ড, যে কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা থেকে কিন্তু সাবধান। শারীরিক জায়গা কিন্তু আপনাকে বেশ উইক করবে এবং ভীষণ পরিমাণে এক ধরনের দুর্বলতার শিকার আপনি হয়ে যাবেন। কাজের ক্ষেত্রে সেই স্পৃহা, সেই পরিমাণ বল আসবে না, মনে হবে করতে হবে, কিন্তু কাজটি করার ক্ষেত্রে বিভিন্ন রকম নিজের থেকেই হিন্ডারেন্সেস তৈরি হয়ে যাবে কিন্তু। আচ্ছা, গৃহের পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে সজাগ থাকবেন, যত পারবেন বাক সংযম রাখবেন, এবং সাডেন মডারেট লোয়ার পোর্শনে কিন্তু চোটাঘাত লাগার যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হাঁটুর সমস্যা বা অর্থোপেডিক সমস্যা অলরেডি রয়েছে তারা কিন্তু বেশ সাবধান থাকবেন এই সময়। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, স্পাউস, রিলেশনশিপে সমস্যা, ডিপ ইগো, অ্যাঙ্গার, এগুলো কিন্তু তৈরি করবে। জেদ স্টিক করে থাকবে, সেখান থেকে নড়তে পারবে না। যদি নেগেটিভ দশা থাকে তাহলে কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। বা ধরুন অ্যাসেন্ডেন্টের ওপরে বৃহস্পতি রয়েছে, বা বৃহস্পতি 7th হাউসে রয়েছে, মানে তাহলে কিন্তু ইগো আরো বেশি জেনারেট করে যাবে এবং ভাঙতে পারবে না। হয়তো বুঝবে আমার গেলে বেটার হতো, কিন্তু সেইটুকু মুভমেন্ট ভেতর থেকে আসবে না। বিলাভড যদি কেউ থাকে তার সাথেও সম্পর্ক কিন্তু নেগেটিভ হওয়ার যোগ রয়েছে এ সময়। কর্মক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ আসবে, প্রচুর হিডেন এনিমি বলাটা ঠিক না, আপনাকে বিরক্ত করবার লোক থাকবে। তার ফলে কশাসলি কাজের জায়গায় কাজ করবেন। খুব যদি অ্যানয়েড ফিল করেন তাহলে আপনার বসকে সেটা রিপোর্ট করবেন, বাট খুব টেকনিক্যালি করবেন, খুব উত্তেজনার সাথে নয়, যাতে সব দিকের মধ্যে ভারসাম্য বজায় থাকে। শরীরের ক্ষেত্রে অর্থোপেডিক জায়গা থেকে এবং আপার চেস্ট পোর্শনের দিকে নজর রাখবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, রোগ, ঋণ এবং শত্রু 6th হাউস থেকে কেয়ারফুল। বিশেষত ঋণ, যারা ঋণ করে কোনো বিজনেস বা এরকম কিছু চেষ্টা করছেন করবার, প্রচুর যোগ তৈরি হবে এরপরে। তারা কিন্তু প্রপার কোনো সেই ফিল্ডের মানুষজনকে দিয়ে তার ম্যাপ তৈরি করে, রোড ম্যাপ তৈরি করে তবেই কিন্তু এগোবেন। দুম করে নিজেরা না করাই ভালো, অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করবাই ভালো। আচ্ছা, আনকমফোর্টেবল ফরেন ট্রাভেল হতে পারে বাড়ি থেকে, বা কাজের সূত্রেও দূরবর্তী স্থানে যেতে পারে, কিন্তু সেটা খুব একটা যে ফ্রুটফুল হবে তা বলা যায় না। আচ্ছা, প্রস্টেট গ্ল্যান্ড, লাংস এবং ক্রনিক ডিজিজ থেকে সাবধান থাকবেন। ইভেন হার্টেও যাদের প্রবলেম আছে বা কোনো কারণে অপারেশন হয়েছে বা অ্যানজিও হয়েছে, এরকম কিছু যারা ওষুধে মানে ডাক্তারবাবুর পরামর্শে রয়েছেন, তারা কিন্তু হাইপার টেনশন বা এগুলো থেকে বিরত থাকবেন। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, যত রকম ডিসঅর্ডার এবং যত রকম ললেসনেস কন্ডিশন আছে, যদি দশা খুব স্ট্রং এবং জন্মছকে বৃহস্পতি অত্যন্ত স্ট্রং এবং শনি মাঝামাঝি পর্যায়ে না থাকবে, তারা কিন্তু একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন এ সময়তে। আপনাকে কিন্তু ভীষণভাবে ভিতর থেকে প্ররোচিত করবে, যে রাত্রিবেলা খেয়ে উঠে হঠাৎ করে মনে হলো আমি কোথা থেকে ঘুরে আসি, এই ধরনের একটা বোহেমিয়ান ক্যারেক্টার, কিন্তু তার মধ্যেও ফুল অফ নেগেটিভিটি। এটা তার সাথে অর্থনৈতিক অপচয় তো ঘটবে, স্বাস্থ্যের অধঃপতন ঘটবে, ডাইরেকশনলেস হয়ে যাবেন ভীষণভাবে, বা জীবনের যে নর্মাল শিডিউল আছে সেটা কিন্তু বিঘ্নিত হবে। তো ভেরি কেয়ারফুল, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা
বেশি পরিমাণে স্ট্রেস বা টেনশন নেবেন না, সন্তানকে নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করবেন না, ঠিক আছে? বা যদি এরকম কোনো স্টেট হয় সন্তান একটু বড় হয়ে গেছে, তার সাথে কোনো সব ব্যাপারে চিকচিক করা, কনফ্রন্টেশন করা না করে যদি বোঝেন যে সে কিছু ভুল করছে, তাকে সুস্থ মতন বোঝানোর চেষ্টাটাই করবেন আর কি। আচ্ছা, ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, মাতার শারীরিক ব্যাপারে খেয়াল রাখবেন, বা ধরুন আপনার যদি সিবলিংস থাকে তারও কিন্তু মনে করুন আপনারা একসাথে কোনো ব্যবসা করছেন আপনার ভাই বোনের সাথে, তাহলে কিন্তু ইকোনমিক যে জায়গাটা, মানিটারি জায়গাটা, সেটা কিন্তু আপনি খেয়াল রাখবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ইনহেরিটেন্সে সমস্যা হতে পারে, বাড়িতে শান্তি নষ্ট হতে পারে, নিজের মেন্টাল পিস ট্র্যাঙ্কুইলিটি নষ্ট হতে পারে, ঋণের জন্য চাপ তৈরি হতে পারে, কোনো গৃহ সংক্রান্ত, তো ঋণ নিয়েছেন এখন রিপে করতে পারছেন না, সেই সংক্রান্ত। নার্ভাস সিস্টেমে কিন্তু ব্রেকডাউন হওয়ার যোগ রয়েছে, হেভি এক্সপেন্ডিচারও শো করছে। তাদের ঘুমের সমস্যা রয়েছে, নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে, ডাইজেশনে প্রবলেম আছে, খুব সাবধান। যাদের ক্ষেত্রে ধরুন একদম ফিমেল যদি হয়, তাহলে গাইনি সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন এই সময়টা। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, প্রচুর ট্রাভেল হওয়ার কিন্তু এ সময় যোগ আছে কর্মসূত্রে মূলত, কিন্তু অধিকাংশ ট্রাভেলই সেটা কিন্তু খুব একটা ফ্রুটফুল ফল আপনাকে দেবে না, বা দিলেও অত্যন্ত ভালো দশা অন্তর্দশা, বা ধরুন ছকের মেজর প্ল্যানেটের স্ট্রেংথ খুব ভালো আছে, তাহলেও আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজের কিন্তু একটা অংশ আপনাকে লিভ করে রেখে আসতে হবে, সেটা পুরোপুরি নিয়ে আসতে পারবেন না। শরীরের ঊর্ধ্বতন অংশে, অর্থাৎ নাভি থেকে ওপর অংশে যত রকম, সেটা ডাইজেশন আছে, সেটা হার্টের, লাংসের, সেটা অর্থোপেডিক অংশ আছে, থেকে সাবধান থাকবেন। যাতে সাইনাসের প্রবলেম আছে, নস্ট্রিলের সমস্যা আছে, নাক থেকে ব্লিডিং হওয়ার প্রবলেম আছে, বা ধরুন মোলার প্রিমোলারের দাঁতের সমস্যা রয়েছে, টনসিলের প্রবলেম রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, খুব কেয়ারফুল থাকবেন এই সময়টা। একটু বয়স হয়েছে যাদের কোনো কারণে কোনো ফেসিয়াল প্যারালাইটিক স্ট্রোক হয়ে গেছে, কোনোভাবে ফেসের কোনো একটা দিক হয়তো তার প্রপারলি কার্যশীল নয়, এই সময় যদি কোনো রকম ডিটোরিয়েশন দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না কোনোভাবে। আর ফিমেল যারা আছেন তারা কিন্তু একটা বয়স মোটামুটি 45 অনওয়ার্ডস হলে ব্লাড কতটা আছে সেটা একটু, যদি দেখেন যে রক্তের কোনো অভাব এরকম সেই জনিত সিমটম কিছু বোধ করছেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন কথা বলবেন ভেরি কেয়ারফুল। প্রথম কথা, যে কোনো, সেটা পরিবারের মধ্যে হোক, সেটা আপনার কর্মসূত্রে, ব্যবসা হোক, কাজের ক্ষেত্রে হোক, সেলফ এমপ্লয়মেন্ট হোক, যেরকম আপনি যখন কোনো মানুষের সাথে ডিল করবেন, কথা বলবেন খুব সাবধানে। আপনার মুখ দিয়ে কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথা বেরিয়ে যাবে, বা বিলো দ্য বেল্ট কথা বেরিয়ে যাবে। আপনি বলে দেবেন কথা, হয়তো ঠিকই বলছেন কিন্তু কথাটা বলবেন না ভুলেও, তাহলে কিন্তু খুব গন্ডগোলের সৃষ্টি হতে পারে সেখান থেকে। বিশেষত আপনার উল্টো দিকে যদি অপোজিট জেন্ডার থাকেন, মনে করুন আপনি একজন ফিমেল, আপনি কোনো মেলের সাথে কথা বলছেন, কোনো ব্যবসায়িক কথা বা অফিসের কথা বা ভাইস ভার্সা, যেরকম, খুব সাবধান কিন্তু, তাহলে কিন্তু বেশি কন্ট্রোভার্সিয়াল হওয়ার জায়গা রয়েছে। পরিবারের মধ্যেও কিন্তু ফুড, ফ্যামিলি, ফিনান্সের জায়গাকে বেশ এই সময় একটুখানি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে নিয়ে যাবে। হেভি এক্সপেন্ডিচার হতে পারে, ইমোশনের বশবর্তী হয়ে হয়তো সন্তান কিছু চেয়েছে বা স্পাউস কিছু আবদার করেছে, আপনার ক্ষমতার বাইরে গিয়ে আপনি পারচেস করে নেবেন, তারপরে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত যাতনা এবং একটা মেন্টাল স্ট্রেস এবং টেনশনের মধ্যে কিন্তু রেখে দেবে। সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন আর কি। আর শারীরিক ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা রয়েছে ক্রনিক, তাদের সাবধান। তার সাথে স্পন্ডিলাইসিস, ফ্রোজেন শোল্ডার, বা ধরুন লেগ লেন্থ বরাবর সমস্যা, অর্থোপেডিক সমস্যা,
অর্থ মাসল সমস্যা, তারা কিন্তু সাবধান। যাদের ক্ষেত্রে ব্রিদিং ট্রাভেলের প্রবলেম রয়েছে, ডাস্ট বা ফাঙ্গাস থেকে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা একটু কেয়ারফুল থাকবেন, প্রবলেম হতে পারে বলে চিকিৎসকের পরামর্শ। লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে। সেটা হচ্ছে কর্মসূত্রে কিন্তু খুব সাবধানে কাজ করবেন। যে কাজ করছেন তার পারলে একটা করে ফুটপ্রিন্ট রেখে দেবেন এবং সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সহমতের ভিত্তিতে কাজ করবেন। বা যদি নিজে করেও ফেলেন সেটা একবার দেখিয়ে নেবেন কাজটা করার পরে। যদি উনি বলেন যে পাল্টে দিতে, আপনি পাল্টে দেবেন, কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, নাহলে কিন্তু ডেফামেশন হতে পারে কাজের জায়গায়। এবং বেশ ব্যাপারটা আপনার দশা অন্তর্দশা বা ছকের স্ট্রেংথ অনুসারে হতে পারে। এবং আপনার যেহেতু মঙ্গল এখন যেখানে রয়েছে সেখান থেকে 10th হাউসকেও দৃষ্টি দিচ্ছে, তো যার ফলে কিন্তু ইগো এত বেশি বেড়ে যেতে পারে, সামান্য একটা ঘটনা থেকে আপনি চাকরি থেকে হয়তো রিজাইন দিয়ে চলে আসলেন। তার ফলে নিজেকে কন্ট্রোল রাখবেন যে কোনো পরিস্থিতিতে। ইমোশনাল আউটব্রাস্টটা খুব বেশি পরিমাণে হবে। হ্যাঁ, হেলথেও কিন্তু ডিটোরিয়েশন শো করছে, বিশেষত হজম শক্তিজনিত সমস্যা। কারোর যদি কনস্টিপেশন রিলেটেড প্রবলেম থাকে সেটা বাড়তে পারে, বা আইবিএস এর সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই সময় বাড়তে পারে। অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুদিকেই কিন্তু প্রবলেম দিতে পারে। তার সাথে একদম লোয়ার ইন্টেস্টাইন রিলেটেড, মানে পেটের একদম নিচের দিকে যে যন্ত্রপাতি যেগুলো হজমের সহায়ক, সেগুলোর সমস্যা, অ্যাপেন্ডিক্সের সমস্যা তৈরি করতে পারে। মকর লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলে দেবো, কিডনি রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন, বা ধরুন ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রে খুব সমস্যা ভোগ করেন, তাহলে কিন্তু অবশ্যই রিথিং করবেন বা কোনো তেমন ব্যক্তির সাথে পরামর্শ করে কাজ করবার চেষ্টা করবেন। ভীষণ ডিপ্রেশন যাবে, ওয়ার্ক প্লেসে সমস্যা দেবে, কোনো কাজ প্রপারলি আটোসাটোভাবে ফুলফিলমেন্ট করতে পারবেন না, কোথাও না কোথাও কোনো ল্যাকিউনা তৈরি থেকেই যাবে। এবং যেটা যখন আপনি বাড়িতে চলে আসবে তখন না ওটা বারবার আপনাকে হন্ট করবে। ঘুমের সমস্যা হবে, কখনো মনে হবে আমি কোথাও ট্রাভেল করে আসি, দুদিন ঘুরে আসলে ভালো হবে। ঘুরে আপনি আসতে পারেন, কিন্তু পরিস্থিতি খুব একটা সুখকর ফল দেবে না। যদি দশা মাঝারি হয় তাহলে তো অবশ্যই দেবে না, নেগেটিভ হলে দেবে না। তো সেটা পেতে পেতে মোটামুটি এপ্রিল মাসের এন্ড, তার আগে দিচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে যে স্যাটার্ন যে ডিগ্রিতে বা রাহু যে ডিগ্রিতে অবস্থান করবে, আপনাকে সমস্ত কাজের মধ্যে ডেফার্ড করা, ডিলেড করা, যে কোনো কাজ 2 বার 3 বার 4 বারে গিয়ে হওয়া, কাজগুলোকে ঠেলে ঠেলে পুশ করে করে নিয়ে যাওয়া, এই ধরনের একটা জায়গাতেও ভীষণ ইমপেশেন্ট লাগবে এবং কাজের যে উদ্যম সেটা কিন্তু ভীষণভাবে নষ্ট হবে। শারীরিক জায়গা বলেছি, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে সাবধান থাকতে।